আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। ঘরের বাইরে ক্যাঁচ ক্যাঁচ শব্দে ঘুমটা ভেঙে গেল সুমনের। লণ্ঠনের নিভু নিভু আলোয় আলো অন্ধকার ঘরের মধ্যে বিছানায় উঠে বসে চোখ দুটো ভালো করে রোগড়ে নিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করতেই মনে পড়ল গত এক সপ্তাহ ধরে এই অচিন গণ্ডগ্রামটাই ওর নিজের বর্তমান বাসস্থান হয়ে উঠেছে। আসলে নিজেকে প্রতিষ্ঠিত করতেই এক প্রকার শহরের সুখ শান্তি সমস্ত ছেড়ে এই অচিনপুর গ্রামে স্কুলের শিক্ষকতার চাকরিটা নিয়ে থিতু হয়ে বসেছে সে। প্রথম প্রথম বিষয়টা নিয়ে ওর মনের মধ্যে নানা দোলাচল হলেও পরে এখানে এসে চারপাশের পরিবেশ দেখে আর অতটাও মন্দ লাগেনি। সব থেকে বড় কথা, এখানের মানুষগুলো শহরের মানুষের তুলনায় অনেক সহজ সরল। তাছাড়া স্কুলের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোও এই কদিনে বড্ড আপন করে নিয়েছে ওকে। সবাই এমনভাবে ওর সাথে ব্যবহার করে যেন কত দিনের চেনা পরিচিত ওরা। সব মিলিয়ে খুব একটা মন্দ লাগেনি ওর জায়গাটাকে। তবে সব কিছুর মধ্যে সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো এই বাড়িটা। পুরনো আমলের এই একতলার বাড়িটা কোনো এক যুগে কোনো এক ব্রিটিশ সাহেব নিজের অবসর কাটাতে তৈরি করেছিলেন। তবে সময়ের সাথে সাথে দেশ স্বাধীন হওয়ার পর কোথায় সে ব্রিটিশ সাহেব আর কোথায় তার অবসর যাপন, শুধু তার শেষ স্মৃতি হিসেবে পড়ে রয়েছে এই বাড়িটা। বাড়িটাকে সকলে সাহেববাবুর বাড়ি বলেই ডাকে। বাড়িটা অবশ্য গ্রামের মধ্যে নয়, বরং গ্রাম ছাড়িয়ে একদম শেষ প্রান্তে। এই দিকটায় গ্রামের সেরকম কেউ খুব একটা আসেও না। এতে অবশ্য সুমনের ভালোই হয়েছিল। এমনিতেই ওর বরাবরের মুখ চোরা ছেলে, তারপর অনেক মানুষজনের সান্নিধ্য ওর ভালো লাগে না। তাই এক দেখাতেই বাড়িটা বেশ পছন্দ হয়ে গিয়েছিল ওর। গ্রামের সকলে অবশ্য ওকে ওই সাহেবের বাড়িতে না থেকে গ্রামের মধ্যেই স্কুল সংলগ্ন একটি ঘরে থাকার কথা বলছিল। একেই ও নতুন, তার উপর যদি রাত বিরেতে কোনো অসুবিধা হয় তাহলে সুমন সাহায্য চাইলেও কাউকে কাছে পাবে না। তাছাড়া ওই বাড়িটাকে গ্রামের সকলে একটু এড়িয়েই চলে। তাই গ্রামের যখন সবাই জানতে পেরেছিল ও ওই সাহেবের বাড়িতে থাকবে, তখনই গ্রামের সকলে তাদের নতুন শিক্ষককে বারবার করে সাবধান করে দিয়েছিল যাতে ওই বাড়িতে না যায়। কিন্তু সুমনের শহুরে বিজ্ঞান মনস্ক মন সেসবের তোয়াক্কা না করেই ওই বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেয়। ওর গ্রামে আসার আগে তিনি বাড়িটা বেশ ভালো করে পরিষ্কার করে দিয়ে গিয়েছিল মদন বলে গ্রামেরই একজন। প্রথম দিন বাড়িতে পা দিয়ে সুমনের ভারী অদ্ভুত অনুভূতি হয়েছিল। বাড়িটার চারপাশ বড়ই শান্ত। না, শুধু মানুষের কোলাহল ছাড়া শান্ত পরিবেশ শুধু নয়, বরং প্রকৃতি নিজেই এই জায়গাটায় কেমন একটা নিস্তব্ধ। প্রথম প্রথম ব্যাপারটায় খুব একটা গুরুত্ব দেয়নি, ভেবেছিল শহর থেকে হুট করে এখানে আসায় এরকম অনুভূতি হচ্ছে। কিন্তু পরে ব্যাপারটা লক্ষ্য করে মনের মধ্যে নানা প্রশ্ন জাগলেও উত্তর মেলেনি। বাইরের শব্দটা আরো খানিকটা বাড়তে সুমন টেবিলে রাখা লণ্ঠনের আলোটা একটু বাড়িয়ে দিয়ে ধীরে ধীরে খিল খুলে বাইরে বেরোতেই দমকা হাওয়ায় লণ্ঠনের আলো কেঁপে উঠে নিভে যেতেই অন্ধকারের গাঢ়ত্বটা যেন জেঁকে বসল ওকে ঘিরে। সুমন কিছু বুঝে ওঠার আগেই একটা মৃদু গান ভেসে এলো ওর কানে। সুমন কান পেতে শব্দটা কোথা থেকে আসছে বোঝার চেষ্টা করতেই সবটা আবারও নিস্তব্ধতায় ভরে গেল। তবে ক্যাঁচ ক্যাঁচ শব্দটা একই সুরে বেড়ে চলেছে। শব্দটা তো বারান্দায় লাগানো দোলা থেকে আসছে। এত রাতে দোলায় কে বসেছে? চোর আসেনি তো? কথাটা ভেবেই নিজেকে শক্ত করে নিল সুমন। ভূতের ভয় ওর চিরকালই নেই, ভয় তো শুধু মানুষদেরই নিয়ে। কয়েকদিনের চেনা পরিচিতিতে একটা আন্দাজ করে নিয়ে অন্ধকারের মধ্যে সামনের বারান্দার দিকে এগিয়ে গেল। অন্ধকারের মধ্যে সামান্য হোঁচট খেয়ে হাতড়ে হাতড়ে বারান্দার দরজার ছিটকিনিটা শব্দ করে খুলতে ক্যাঁচ ক্যাঁচ শব্দটা বন্ধ হয়ে গিয়ে নেমে এলো নিস্তব্ধতা। সুমন অতি সাবধানে
দরজা খুলে নিজের গলা পরিষ্কার করে বলল, কে ওখানে? বলো, কে আছো ওখানে? চুপ করে কেন? সাড়া দাও, কি হলো? কথা বলো। সুমনের কথার মাঝেই আবারও ভেসে এলো গানের সুর। তবে কোনো একজনের গলায় নয়, বরং কয়েকজনের সমবেত গলায় গানটা গাওয়া হচ্ছে। তাদের মধ্যে একজন যে ছোট বাচ্চাও আছে, সেটা গলা শুনে বুঝতে পারল সুমন। তাছাড়া গানটা বাংলায় নয়, ইংরেজিতে গাইছে তারা। কিন্তু গ্রামের মধ্যে কেউই এমন সুর করে নির্ভুলভাবে ইংরেজি গান গাইতে পারে বলে তার জানা নেই। একটা প্রবল আশঙ্কার ভয়ে তার গলাটা শুকিয়ে আসতে লাগলো। মনে হতে লাগলো ওর শরীরটাকে কেউ শক্ত দড়ি দিয়ে বেঁধে রেখেছে। সামান্য নড়ার শক্তিটুকুও পেল না ও। ধীরে ধীরে গানের শব্দটা তার দিকে এগিয়ে আসতে লাগলো। অন্ধকারের মধ্যেই সুমন বুঝতে পারল সে আর একা নেই, তাকে ঘিরে রয়েছে কয়েকটা ছায়ামূর্তি। সুমন কিছু বলার চেষ্টা করলেও ওর মুখ দিয়ে গোঙানির শব্দ ছাড়া আর কিছু বেরোলো না। অন্ধকারটা আগের থেকে আরো বেশি ঘন হয়ে জড়িয়ে ধরল সুমনকে। এবারে অন্ধকারের মধ্যে সুমনের গলায় ভেসে উঠল ইংরেজি গানটা। তারপর অন্ধকারে ভেসে থাকা তিনটে ছায়ামূর্তিকে অনুসরণ করে ঘরে প্রবেশ করে কিছুক্ষণ ভারী কিছু বস্তু এদিক ওদিক করার শব্দ। তারপরে কিছু একটা ভারী বস্তু উল্টে পড়ার শব্দ হয়ে আবারও নিস্তব্ধতা নেমে এলো গোটা বাড়ি জুড়ে। ধীরে ধীরে জ্বলে উঠল লণ্ঠনের আলোটা। সেই লণ্ঠনের হলুদ আলোয় দেওয়ালে ভেসে উঠল একটা ঝুলন্ত দেহের প্রতিচ্ছবি। ছাদের কড়ি কাঠ থেকে ঝুলে আছে সুমনের নিথর দেহটা। চোখ দুটো বিস্ফারিত, মুখটা বিকৃত, জিভটা বেরিয়ে রয়েছে মুখের ভিতর থেকে। সেই সাথে কয়েক ফোঁটা লালা ঝরে পড়ছে। বাড়ির ভিতর থেকে তখনও ভেসে আসছে সেই সমবেত গলায় ইংরেজি গানটা। চলুন আজ একটা নতুন কিছু খেলা যাক। জিতলে খুব দামি একটা জিনিস পুরস্কার দেওয়া হবে, কিন্তু হারলে বেশি কিছু না, শুধু ওই যে পুরস্কারটা সেটাই নিয়ে নেওয়া হবে আপনার থেকে। খেলবেন? ও হ্যাঁ, তার আগে জানিয়ে রাখা দরকার পুরস্কারটা কি। পুরস্কারটা হলো আপনার জীবন। খেলবেন? চলুন শুরু করি আজকের খেলা। থরি আজকের গল্প লেখিকা ইশিকা হাজরার কলমে সাহেব বাবুর বাড়ি। রিভু, সায়ন আর দীপ অচিনপুর স্টেশনে নেমে লম্বা শ্বাস ফেলে একে অপরের মুখের দিকে তাকালো। ওরে দীপ, আর কত দূর রে ভাই? সেই হাওড়া থেকে ট্রেনে চেপে একটার পর একটা স্টেশন ফেলে আসছি তো আসছি, শেষ আর হচ্ছে না। শেষ পর্যন্ত যদিও বা এখানে এসে পৌঁছালাম, কিন্তু এই ভর দুপুরে চারদিকটা তো রোদে একেবারে খাঁ খাঁ করছে। হ্যাঁ রে, গরমের এই আগুন পোড়া রোদে তোমার জন্য এই গ্রামে এসিওয়ালা গাড়ি অপেক্ষা করবে নাকি? হ্যাঁ, যাতে তুমি ট্রেন থেকে নেমে এই গন্তব্যে পৌঁছে যাবে। সত্যি মাইরে, এই ছেলেটাও না, এই জন্যই তোকে বারণ করেছিলাম বারবার, দীপ এই ছেলেটাকে নিস না দলে। ও নাকি গ্রাম ঘুরে বেড়াবে। এদিকে আসতে না আসতেই শুরু হয়ে গেছে। বাকি সময় যে কি করবে কে জানে। আহা, তোরা থামবি দুজনে। একে খিদের চোটে পেটে ইঁদুরগুলো ডন মারছে, আর এদিকে তোরা দুজনে ঝগড়া করছিস। কিন্তু আমি তো কিছু... এই তুই থাম, তোকে আর কিছু বলতে হবে না। আর তাছাড়া সত্যি সত্যি এখানে কোনো ভ্যান বা গরুর গাড়ি এখন পাওয়া যাবে না। হয় স্টেশনে বসে এখানে বিকেল হওয়ার অপেক্ষা করতে হবে, আর তা নয় তো আমি একটা শর্টকাট পথ জানি, সেখান দিয়ে ঘুরে ঘুরে হেঁটে যাওয়া যেতে পারে। এবার তোরা বল, তোরা কি করবি? কি করবি মানে আবার কি? হ্যাঁ, তুই যখন শর্টকাট রাস্তা জানিস, তখন বিকেল পর্যন্ত এই ভ্যাবসা গরমে স্টেশনে পড়ে থাকার কোনো মানেই হয় না।
চল 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 চল, তাড়াতাড়ি চল। তোর মামার বাড়ি পৌঁছে ঠান্ডা জলে স্নান করব আগে, তারপর পেটের আগুনও শান্ত করার ব্যবস্থা করতে হবে। চল রে তোরা, দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি চল। সায়নের কথায় সম্মতি জানিয়ে সামনের দিকে পা বাড়ালো দীপ। তার পিছন পিছন চলল সায়ন আর রিভু। সায়ন, দীপ আর রিভু তিনজনই সদ্য কলেজের গণ্ডি পেরিয়েছে, তাই পরীক্ষার চাপ, রেজাল্টের উত্তেজনা সমস্ত ঝেড়ে ফেলতে তিনজনে ছুটে এসেছে দীপের মামার বাড়ি, এই অচিনপুর গ্রামে। অবশ্য পরীক্ষার আগে থেকেই সমস্তটা ঠিক করাই ছিল, তাই পরীক্ষা শেষ হতে না হতেই তিনজনে একদম ভোরে ট্রেনে চেপে এসে পৌঁছেছে এখানে। আগুন পোড়া তপ্ত দুপুরে তিনজন হাঁটতে হাঁটতে হঠাৎই হাঁটা থামিয়ে রিভু চেঁচিয়ে উঠে বলল, এ ভাই দাঁড়া দাঁড়া, ও ও ওইদিকে দেখ, ওই বাড়িটার ছাদে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে রয়েছে না? আরে আরে ও তো ছাদের ধার ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে, আরে এক্ষুনি তো পড়ে যাবে। চল চল চল, ওই বাড়িটার কাছে তাড়াতাড়ি চল। বাড়ির ভেতরে কেউ থাকলে তাকে পুরো বিষয়টা জানাতে হবে। আরে 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 ওই দেখ, ওই দেখ মেয়েটা কেমন এগিয়ে আসছে। কথাগুলো বলেই সায়ন আর দীপের তোয়াক্কা না করি রিভু সামনের দিকে এগোতে গেলে দীপ সজোরে ওর হাত টেনে ধরে নিজেদের দিকে ঘুরিয়ে বলল, আরে পাগল হয়ে গেছিস নাকি একেবারে? ওখানে বাচ্চা কোথা থেকে আসবে? জানিস বাড়িটা কতদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে, আর গ্রামের মানুষরাও এদিকে পা বাড়ায় না। আরে পাগল হবো কেন? আরে তোরা ওদিকে দেখ, দেখ না, ছাদের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে মেয়েটা। ও হয়তো খেলতে খেলতে এখানে চলে এসেছে। আর দেখ না, দেখ তোরা দেখ, আমাদের দিকে তাকিয়ে আছে। ওই ওই মেয়ে, ওখানে কি করছো? ধার থেকে সরে দাঁড়াও, সরে দাঁড়াও বলছি। আবার এগিয়ে আসছে। ওই ও দেখো দেখি, তুমি তুমি সরে দাঁড়াও। এই এই তুমি সরে দাঁড়াও বলছি, একদম সরে দাঁড়াও, এদিকে আসবে না। রিভুর এমন কথা শুনে সায়ন খানিকটা ইতস্তত করে এগিয়ে গিয়ে বাড়িটার দিকে চেয়ে রাগী গলায় বলল, এই রিভু, তোর কি সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি রে? সামনের দিকে তাকিয়ে দেখ। সায়নের কথা শুনে রিভু আর দীপ দুজনেই সামনের দিকে তাকাতেই দেখল ছাদের ধারে জরাজীর্ণ ইটের রেলিংয়ে একটা কালো বিড়াল বেশ আয়েশ করে তাদের দিকেই মুখ করে বসে রয়েছে। কোথাও কোনো বাচ্চা মেয়ে নেই। দুপুরের সূর্যের প্রচণ্ড আলোয় সামনের দিকে বেশিক্ষণ চেয়ে থাকতে পারল না ওরা। আহা, কিন্তু আমি তো একটা বাচ্চা মেয়েকে দেখেছি। বিশ্বাস কর, তোরা ওখানে কোনো বিড়াল ছিল না, ওটা একটা ছোট মেয়েই ছিল। ও আচ্ছা, মেয়ে ছিল। তাহলে গেল কোথায় একটু বোঝাবি? নাকি হজবরলর মতো রুমাল থেকে বিড়াল হয়ে যাওয়ার ঘটনা হলো? দীপ, তুই কিন্তু একে। সায়নের কথা শেষ হবার আগেই তখনের দেখা সেই কালো বিড়ালটা হঠাৎই ওদের তিনজনের কাছে এসে ওদের চারপাশে ম্যাও ম্যাও শব্দ করে একবার ঘুরে নিল, তারপর আবারও বাড়িটার দিকে এগিয়ে গেল। কিন্তু কয়েক মুহূর্ত যেতে না যেতেই ওদের চোখের সামনেই ধূলিকণার মতো বিড়ালটা মিলিয়ে গেল বাতাসের মধ্যে। তিনজনেই অবাক হয়ে চেয়ে রইল সেদিকে। কি হলো ব্যাপারটা? এই তো একটু আগেই বিড়ালটা ছাদের রেলিংয়ে বসেছিল, এটুকু সময়ের মধ্যে ওই ওপর থেকে নেমে আমাদের কাছে এলো কি করে? আর চোখের নিমেষে মিলিয়েই বা গেল কোথায়? ভেলকিবাজির মতো হাওয়ায় উবে গেল নাকি? ব্যাপারটা কি হলো বলতো? আমি তো ভাবছিলাম আমি বোধহয় চোখে ভুল দেখছি, কিন্তু তোর কথা শুনে তো অন্য কিছু মনে হচ্ছে। আরে ঠিক আছে ঠিক আছে, এখন চল এখান থেকে। আরে ওদিকে দাদু আমাদের জন্য অপেক্ষা করছে, আর আমরা এখানে কি না কি নিয়ে পড়ে আছি। আর তাছাড়া এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। তোরা একটু পা চালিয়ে তাড়াতাড়ি চল দেখি। কিন্তু ব্যাপারটা, উফ, বললাম তো এখানে আর এসব কোনো কথা নয়। আগে ওখানে পৌঁছে ভালোভাবে স্নান সেরে খেয়ে নিয়ে তারপর এসব বিষয় নিয়ে আলোচনা করব। দীপের কথায় ওরা দ্বিরুক্তি না করে সামনের এবড়ো খেবড়ো মাটির রাস্তা দিয়ে বুনো ঘাসের ওপর পা ফেলে এগিয়ে চলল দীপের মামার বাড়ির উদ্দেশ্যে। সারাটা পথ সায়ন আর রিভু নিজেদের মধ্যে কথা বললেও দীপ একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা নিয়েই ভেবে চলল। তখন ওদের দুজনকে চুপ করিয়ে দিলেও বিড়ালটার হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার ব্যাপারটা যে
মোটেও স্বাভাবিক নয়, সেটাও নিজেও জানে। নানান ভাবনা চিন্তার কথার মধ্যে দিয়ে ওরা যখন দ্বীপের মামার বাড়ি পৌঁছল, তখন ঘড়ির কাঁটা 3টের ঘরে ছুঁই ছুঁই। লোহার দরজাটা পেরোতেই দুজনে হতবাক। এই দ্বীপ, সত্যি সত্যি এরকম জায়গাও আছে নাকি রে? এত গাছপালা, এত ফল। আমাদের শহরের নার্সারিতেও বোধহয় এত রকমের গাছ পাওয়া যাবে না। রিভু ভুল কিছু বলেনি। তাছাড়া গাছে যা আম হয়েছে, ও তো হাত বাড়ালেই পাওয়া যাবে। তবে যাই বলিস, গাছ থেকে আম পেড়ে খাওয়ার মজাটাই আলাদা রে। আচ্ছা দ্বীপ, তোর দিদা দাদু কি আমাকে ওনাদের বাড়িতে একেবারের জন্য রেখে দেবেন না? আরে জায়গাটা কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে ভাই। রিভুর কথার উত্তরে দ্বীপ কিছু বলতে যাবে, তার আগেই একতলা পাকা বাড়িটা থেকে একজন বছর 60-এর পৌঢ়া বেরিয়ে আসতে আসতে বললেন, কেন থাকতে দেব না দাদু ভাইয়েরা? তোমরা এখানে যদি থাকো তাহলে আমাদের বুড়ো বুড়ির একাকিত্ব একটু কম হবে। বলো, তোমরা সারা জীবনের মতো থাকবে এখানে? আরে দিদুন, তুমি জেগে আছো এখনো? আমি তো ভাবলাম তোমাকে একটু চমকে দেব। দূর, কিছুই হলো না। তোরা আসবি জেনেও আমি কি করে ঘুমাই বলতো? তোরা এত দূর একা আসবি ভেবে চিন্তায় ঘুম জানলা দিয়ে পালিয়েছে, বুঝলি? সায়ন আর রিভু সাদা লাল মিশ্রিত শাড়ি পরা বৃদ্ধার হাসি মুখের দিকে তাকিয়ে বলল, ও দিদা, সব ভালোবাসা কি তুমি দ্বীপকেই দিয়ে দেবে নাকি? আমাদের জন্য কিছু রাখবে না? ব্যাস, এই ছেলেটা আবার শুরু হয়ে গেল। আরে দাঁড়া দাঁড়া, আগে পরিচয় তো করিয়ে দিই। ও দিদান, এই দেখো আমার দুজন বন্ধু, রিভু আর এটা সায়ন। আর এই হলো আমার দিদান কুসুম। দ্বীপের কথা শেষ হতেই রিভু আর সায়ন এগিয়ে গিয়ে কুসুম দেবীকে প্রণাম করতে উনি আশীর্বাদ করে বললেন, ভালো থাকো বাবারা, তোমরা সব সময় ভালো থাকো। চলো ঘরের ভিতরে চলো। সেই কোন সকালে বেরিয়েছো, তারপর থেকে তো আর পেটে কিছু পড়েনি। চলো, তোমাদের সবার জন্য চানের জল তুলে রেখেছি, সব স্নান করে খেয়ে নিও, নাহলে এত দেরি করে থাকার জন্য পিত্তি পড়ে যাবে। কুসুম দেবীর কথা মতো তিনজনে স্নান সেরে দমুটো খেয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে নানা বিষয়ে গল্প করতে করতে সায়ন আর দ্বীপ ঘুমিয়ে পড়েছে। রিভু বুঝতে পারেনি। কিছুক্ষণ পর ওদের দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ পেয়ে উঠে গিয়ে দাঁড়ালো জানলার পাশে। রিভুর বাড়িটা বেশ পছন্দ হয়েছে। আরো বেশি পছন্দ হয়েছে বাড়িটার চারপাশে এত গাছপালা আর ওই শানের ঘাটটা দেখে। এত প্রচণ্ড গরমেও গাছের ছায়ায় অতটা বেশি অস্বস্তি হচ্ছে না। রিভু জানলার দিকে তাকিয়ে এক মনে বাইরের মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে সামনের দিকে তাকিয়ে হঠাৎ চমকে উঠল। তার সামনে খোলা জানলার ওপারে পুকুর পাড়ে দাঁড়িয়ে রয়েছে একটা বাচ্চা মেয়ে। তার পরনে লাল ফ্রক, তার হালকা বাদামি রঙের চুলগুলো দুদিকে বিনুনি করা, চোখ দুটো নীল সমুদ্রের মতো গভীর আর স্বচ্ছ, গায়ের রং দুধে আলতা। এক কথায় তাকে দেখে ইংরেজদের কথাই মনে আসে। বাঙালি বাড়িতে এমন মেয়ে সে খুব কমই দেখেছে। যাই হোক, রিভু সকালের বিষয়টা ভেবে নিজের চোখটা দুবার ভালোভাবে ঘষে নিয়ে আবার সামনে তাকাতেই ভয়ে অস্পষ্ট স্বরে চিৎকার করে কয়েক পা পিছন দিকে সরে যেতেই সেই বাচ্চা মেয়েটি খিলখিলিয়ে হেসে উঠল। এটুকু সময়ের মধ্যেই সে যে ঘাটের পাড় থেকে বাড়ির জানলায় রিভুর সামনে এসে দাঁড়িয়েছে, আর তাকে হঠাৎ দেখেই চমকে উঠেছে রিভু। অথচ ঘাট পাড় থেকে এই জানলার দূরত্ব না করে 5 মিনিটের হবে। সে চোখ বন্ধ করেছিল কয়েক সেকেন্ডের জন্য। তাছাড়া দিনের এত আলোতে মেয়েটার শরীরটা কেমন যেন ছায়ার মতো অন্ধকার লাগলো রিভুর কাছে। এক দেখায় মনে হবে দাঁড়িয়ে থাকা মেয়েটির শরীর রক্তে মাংসে গড়া নয়, বরং হাওয়ায় ভাসমান অস্বচ্ছ বস্তু। হয়তো হাত দিলেই মিলিয়ে যাবে বাতাসে।
মেয়েটি অবশ্য তখনও রিভুর চমকানো মুখের দিকে তাকিয়ে হেসে চলেছে। রিভু নিজের চমকে যাওয়া ভাবটা খানিক সামলে নিয়ে বলল, আরে এই মেয়ে, তোমার নাম কি? আর তুমি এখন এখানে কি করছো? তুমি যে এতক্ষণ ধরে এখানে রয়েছো, তোমায় না দেখতে পেয়ে তোমার বাড়ির লোক খুঁজবে না? রিভুর কথায় মেয়েটি দুদিকে মাথা নাড়িয়ে বলল, পুতুলের করুণ মুখের দিকে তাকিয়ে রিভু নিজেও আবেগপ্রবণ হয়ে গেল। রিভু কি করবে ভেবে না পেয়ে পুতুলের মাথায় হাত রেখে সান্ত্বনা দিতে যেতেই মনে হলো ওর হাত ধরে কেউ হাওয়ার মধ্যে ছুটে চলেছে তীব্র গতিতে। ওর চারপাশটা ক্রমশ বদলে যেতে শুরু করেছে। ও প্রবেশ করছে অন্ধকারের মধ্যে। তার সাথে ভেসে আসছে অনেকগুলো মানুষের সমবেত সুরে গান আর হাসির শব্দ। রিভু নিজেকে থামানোর আপ্রাণ চেষ্টা করলেও ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকল অন্ধকারের মধ্যে। সায়ন দ্বীপকে বারবার ডাকার চেষ্টা করলেও তার কণ্ঠস্বরও চাপা পড়ে যেতে লাগল সেই গান আর হাসির শব্দে। একসময় শ্বাস নিতে না পেরে প্রচণ্ড কষ্টে ছটফট করতে করতে শেষ পর্যন্ত চোখটা খুলতেই রিভু দেখল কোথায় কি ও শুয়ে আছে দ্বীপের মামার বাড়ির ঘরে। দ্বীপ আর সায়নও তার পাশেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে। আর সায়ন কাঁকড়ার মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে তাকে। ও বুঝল সায়নের চেপে জড়িয়ে ধরার জন্যই একটু আগে ওরকম দমবন্ধ অবস্থা হয়ে গিয়েছিল ওর। কিন্তু ও তো জানলার সামনে দাঁড়িয়েছিল। ঘুমোলো কখন? ওর স্পষ্ট মনে রয়েছে ও জানলার সামনেই দাঁড়িয়েছিল। আর সেই বাচ্চা মেয়েটা, সেই বা কোথায় গেল? তাহলে এতক্ষণ ধরে ওর সাথে যা ঘটছিল সবটাই কি স্বপ্ন ছিল? আর বেশি কিছু ভাবতে পারল না ও। সায়ন আরো বেশি করে জড়িয়ে ধরেছে ওকে। কোনো মতে সায়নের থেকে নিজেকে ছাড়িয়ে বিছানা ছেড়ে উঠে জানলার কাছে গিয়ে মুখ বাড়িয়ে বাইরের দিকে তাকাতেই চমকে উঠল ও। একটা বাচ্চা লাল জামা পরে সেই বন জঙ্গলের দিকে ছুটে গিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। রিভুর বুকের ভিতরে ধক করে উঠল। একটু আগের স্বপ্নের মধ্যেও পুতুলকে একই রকম পোশাকে দেখেছে। মেয়েটা বারবার তাকে খেলার জন্য অনুরোধ করছিল। কিন্তু এই সন্ধেবেলায় মেয়েটা ওদিকে জঙ্গলের মধ্যে কোথায় ছুটে চলেছে? এই সন্ধেবেলায় জঙ্গলের মধ্যে সাপখোপের ভয় রয়েছে। তাছাড়া আরও কি বিপদ ওত পেতে রয়েছে তার ঠিক নেই। ভাবনাটা মাথায় আসতেই আর এক মুহূর্ত দেরি না করে ঘর থেকে বেরোতেই সামনে কারোর সাথে ধাক্কা খেয়ে পিছনের দিকে সরে গেল। সঙ্গে সঙ্গে সামনের মানুষটা ওর হাত ধরে বলল, ঠিক আছো তো বাবা? খুব বেশি লাগেনি তো তোমার? সামনের জনের কথা শুনে রিভু কপালে হাত বোলাতে বোলাতে তাকিয়ে অপরাধী গলায় বলল, না, আমি ঠিক আছি। আসলে আমারই ভুল, আমি না দেখে ছুটে গিয়েছিলাম। আপনি ঠিক আছেন তো? আপনার লাগেনি তো? না, আমি ঠিক আছি। তুমি তো বোধহয় দ্বীপের বন্ধু, কি তাই তো? আমি দ্বীপের দাদু সনাতন। ওনার কথা শুনে রিভু চট করে ওনাকে প্রণাম করে বলল, ও হো দাদু, আপনি? আসলে আমি ঠিক চিনতে পারিনি আপনাকে, আর আসার সময়ও আপনার সাথে দেখা হয়নি। তা আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি ভালো আছি। কিন্তু তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলে দাদু ভাই? কিছু কি হয়েছে? দাদু, আপনি জানেন একটা বাচ্চা মেয়ে ঘাটের পার ধরে জঙ্গলের দিকে ছুটে গেছে। বাইরে তো সন্ধ্যা নেমে এসেছে। জঙ্গলের মধ্যে যদি ওর কিছু বিপদ আপদ হয়, আর যাই হোক, সাপ খোপের তো ভয় রয়েই গেছে। তাছাড়া ওর বাবা মাও নিশ্চয়ই ওর খোঁজ করছে। চলুন না আমরা জঙ্গলের দিকে এগিয়ে গিয়ে দেখি, যদি ওকে খুঁজে পাই তো বাড়ি দিয়ে আসবো। বাচ্চা মেয়ে? তা বয়স কত হবে? সেটা তো ঠিক জানি না, আসলে পিছন থেকে দেখেছি তো তাই বুঝতে পারিনি। কিন্তু মেয়েটি লাল জামা পরেছিল আর ওই দিকে ছুটে চলে গেল। আমাদের আর এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না, বুঝলেন?
টর্চ লাইট নিয়ে ওদিকটা যাওয়াই দরকার। না রিভু, এই সন্ধেবেলা ওইদিকে যাওয়ার দরকার নেই। কিন্তু ওই বাচ্চা মেয়েটি? কেউ নেই ওখানে। যা দেখেছ তুমি ভুল দেখেছ। সন্ধ্যার পর ওইদিকে কেউ যায় না। কিন্তু আমি যে দেখেছি। রিভুর কথায় দাদু অন্যমনস্ক হয়ে নিজের মনে মনে বিড়বিড় করে বলল, আমি জানি তুমি কি দেখেছ। আমি এটাও জানি তুমি একজন বাচ্চা মেয়েকে দেখেছ, কিন্তু সে আমাদের জগতের কেউ নয়। সবটাই মায়া। ও নিজেদের দল ভারী করতে চাইছে। কি কি বলছেন দাদু? বাচ্চাটি আমাদের জগতের নয় মানে? আর কিসের মায়া? রিভুর কথা শেষ হতেই দীপ আড়মোড়া ভেঙে ঘর থেকে বেরোতে বেরোতে বলল, আবার কি হলো রে রিভু? তোরা এত চিৎকার করছিস কেন? ও দাদু, তুমি এসে গেছো? নিশ্চয়ই ছেলেটা নিজের আজে বাজে কথা দিয়ে তোমার মাথা খারাপ করে দিচ্ছে। বলো, ওই তোর কি হয়েছে বলতো এসে থেকে? দাদু, আপনি কিছু মনে করবেন না। আসলে গ্রামে আসার সময় থেকেই ওর মাথাটা একেবারেই গেছে। কি যে বলছে, কি যে করছে, কোনো ঠিক ঠিকানা নেই। তোরা কেউ কেন আমার কথায় বিশ্বাস করছিস না? আমি সত্যিই দেখেছি ওই বাচ্চা মেয়েটাকে। গ্রামে আসার সময় ওই ভাঙা বাড়িতে আমার স্বপ্নের কিছুক্ষণ আগে ওই ঘাটের পাড়ে 3 বারেই আমি ওকে দেখেছি। দাদু দাদু, আপনি অন্তত আমার কথায় বিশ্বাস করুন। আমি তোমাকে বিশ্বাস করেছি। আমি জানি তুমি একটা কথাও বানিয়ে মিথ্যে বলছো না। কিন্তু যাকে দেখেছ তাকে এ সময় খুঁজতে বেরোনোটা বোকামি হবে। তুমি চিন্তা করো না, কেউ হারিয়ে যায়নি, বুঝলে? তাহলে আমি যা দেখলাম সবটাই কি ভুল? ভুল ঠিক সব তোমরাই পরে বিচার করবে। তার আগে তোমাদের সবটা জানা দরকার। তবে আপাতত তোমরা হাত মুখ ধুয়ে এসো, তারপর না হয় চা খেতে খেতে সব কথা হবে। ওনার কথায় 3 জনের সম্মতি জানিয়ে কলপাড়ের দিকে চলে গেল। সনাতনবাবু এক দৃষ্টে তাকিয়ে রইলেন দূরের নারকেল গাছের মাথার ওপরে থাকা অর্ধেক চাঁদটার দিকে। সন্ধে নেমেছে বেশ কিছুক্ষণ। সকলে বাড়িতে সন্ধ্যা দেখিয়ে শঙ্খের শব্দে ভরিয়ে তুলছে। কুসুম দেবী ঘরে সন্ধে দিতে দিতে বললেন, কি গো, তুমি আবার ওদেরকে কি বলবে? দেখো, ছেলেগুলো আজই এসেছে। ওদের এমন কিছু বলো না যাতে ভয় পেয়ে যায়। তুমি চিন্তা করো না, আমি আছি তো। ওদেরও তো সবটা জানা দরকার, না হলে কখন কি বিপদ হয়ে যায় সেটা তো আর বলা যায় না। ওরা যদি সবটা জানে তাহলে ওরা সাবধান হতে পারবে। কুসুম দেবী নিঃশব্দে মাথা নেড়ে সন্ধে দিতে দিতে বাড়ির অন্য দিকে চলে গেলেন। সনাতনবাবু ওখানেই চোয়াল শক্ত করে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। প্রায় মিনিট খানিক পর 3 জনে হাত মুখ ধুয়ে ঘরে আসতে সনাতনবাবু ওদের দালানে বিছানো মাদুরের ওপর বসতে বলে নিজেও ওদের পাশে বসলেন। হ্যারিকেনের আলোয় 3 জনে একবার একে অপরের দিকে তাকিয়ে সনাতনবাবুর দিকে দেখলেন। সনাতনবাবু হাঁক দিয়ে বললেন, কি গো, ওরা তো সব এসে গেছে, চাটা দিয়ে যাও দেখি। হ্যাঁ গো, হ্যাঁ যাচ্ছি। গ্রামের মতো ইলেকট্রিসিটির ব্যবস্থা থাকলেও সময় মতো তার কোনো সুবিধা পাওয়া যায় না। এই যেমন আজ হঠাৎ করেই ভর সন্ধে থেকেই তার দেখা নেই। অবশ্য ওদের খুব একটা অসুবিধা হচ্ছে না, বরং ফাঁকা দালানের মৃদুমন্দ বাতাসে বেশ আরামদায়ক অনুভূত হচ্ছে। দীপ আর সায়ন এই বিষয়ে কথা বললেও রিভু চুপ করে বসে রইল। কি রিভু, তখনের কথা নিয়ে এখনো ভেবে চলেছ? জানি সেটাই স্বাভাবিক, তবে বেশি ভাববার দরকার নেই। আমি এখন সবটাই তোমাদের বলবো।
তার আগে আমাকে একটা কথা বলো তো, তোমরা আজ কোন পথ ধরে এসেছো? ওটাই ভুল হয়েছে দাদু। আমি আসলে ওদেরকে ওই সাহেব বাড়ির পাশের জঙ্গলের রাস্তাটা দিয়ে নিয়ে এসেছি, কিন্তু তার সাথে এর কি সম্পর্ক? দাদু ভাই, সম্পর্কের কথা তোমায় আমি স্পষ্ট করে বলতে পারি না, তবে ওই বাড়ি ত্রিসীমানায় না যাওয়াই ভালো। গ্রামের মানুষজন ওই দিকে পা বাড়ায় না। কেন দাদু, ওই দিকে কি আছে যে ওই দিকে না গেলেই ভালো হবার কথা বলছেন? কিন্তু যাই বলুন, বাড়িটার মধ্যে আলাদা কিছু একটা ব্যাপার আছে। তাছাড়া রিভুও তো ওই বাড়ির ছাদের রেলিংয়ে বসা বিড়ালটাকে বাচ্চা মেয়ে ভেবে ভুল করে বসেছিল। বিকালেও কোনো একটা বাচ্চা মেয়েকেও দেখেছে। এবার আপনি বলুন, এসব আদৌ কি সম্ভব? সবই সম্ভব, আর রিভু কিছু ভুল বলেনি। ওই বাড়ির পাশ দিয়ে আসা যাওয়ার সময় অনেকেই একজন বাচ্চার দেখা পেয়েছে। সে যে আদেও আমাদের জগতের নয়, এ কথাও আমি ভালো করে জানি। ও শুধু মানুষজনকে নিজের দলে টানতে চাইছে। কি সব বলছো দাদু? কিছুই তো বুঝতে পারছি না। কোন বাচ্চার কথা তুমি বলছো এখানে? কেন, আজ আসার সময় রিভু দাদুভাই যাকে দেখেছে তার কথাই বলছি। সে চায় সকলে তার সাথে তারই জগতে হারিয়ে যাক। এই করে যে কত মানুষ হারিয়ে গেল। দাদু, কিছুই তো বুঝতে পারছি না। তুমি প্রথম থেকে সবটা বলো না। দেশ তখনও স্বাধীন হয়নি, আমাদেরও জন্ম হয়নি তখন। হবেই বা কি করে? আমাদের ঠাকুর দ্বারাই তো তখন সব ছোট ছোট। সে সময় কোনো এক সাহেব এখানে এসে ওই জঙ্গলের দিকে যে ভাঙা বাড়িটা তোমরা আজ আসার পথে দেখে এসেছ, সেটাই নিজের অবসর যাপনের জন্য বানায়। তারপর নিজের স্ত্রী আর সন্তানকে নিয়ে এখানে চলে আসে একেবারের জন্য। কিন্তু সুখ বেশি ওনার ভাগ্যে টেকেনি। ওনার মেয়ে ডলি হঠাৎই নাম না জানা রোগে আক্রান্ত হলো। যত দিন যেতে লাগলো তত বেশি মুষড়ে পড়তে লাগলো মেয়েটি। নানা ডাক্তার বদ্যি সকলকে দেখিয়েও কোনো লাভ হয়নি। শুকিয়ে যেতে যেতে মেয়েটির শরীর কঙ্কালের মতো মিশে যেতে লাগলো বিছানার মধ্যে। ওইটুকু বাচ্চা মেয়েটাও আর শেষ পর্যন্ত কষ্ট সহ্য করতে না পেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর মেয়েটির মাও নিজের মেয়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে মারা যান। আর সাহেবও শেষ পর্যন্ত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এরপর থেকে ওই বাড়ি বন্ধ হয়ে পড়ে রয়েছে কত যুগ ধরে। তার হিসেব করতে বসলে হয়তো সকাল হয়ে যাবে। গ্রামের সকলে বাড়িটাকে সাহেব বাবুর বাড়ি বলেই ডাকে। তাছাড়া বাড়িটা একদম গ্রামের শেষ প্রান্তে হওয়ায় কেউ ওই দিকটায় খুব একটা যায় না। তবে মাঝে মাঝে ওই বাড়ি থেকে ভেসে আসে গানের শব্দ, কিংবা একসাথে অনেক মানুষের হইচইয়ের শব্দ। অনেকেই ওই বাড়ির ছাদে একটা বাচ্চাকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। তার মানে আমি ভুল দেখিনি, সত্যি ওই বাড়ির ছাদে তারপর এখনো সেই মেয়েটি যে ছিল সেটা সত্যি? না, তুমি ভুল কাউকে দেখনি। সে সত্যিই আছে, আর আগেও ছিল। তবে তোমরা সাবধানে থেকো। এর আগে যে যে মানুষ তার সাক্ষাৎ পেয়েছে তারা সকলেই কোনো না কোনো ভাবে মারা গেছে। মারা যায়? তার মানে আমিও নিশ্চয়ই মারা যাব? রিভুর এমন কথা শুনে কুসুম দেবী চায়ের ট্রে ওদের সামনে রেখে, হ্যাঁ, তোমাদের দিদা ঠিকই বলেছে। এর আগে যে মাস্টার মশাই ওই বাড়িতে ছিলেন তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন। গ্রামের সবাই তাকে বারবার করে নিষেধ করেছিল ওই বাড়িতে না থাকার জন্য, কিন্তু কোনোভাবেই উনি কারোর কথা শোনেননি। উনি শহর থেকে এসেছিলেন এই গ্রামে স্কুলের চাকরি নিয়ে, কিন্তু এক প্রকার জেদ করেই উনি ওই বাড়িতেই থাকা শুরু করেন। এখানে আসার এক সপ্তাহের মধ্যে ওনার শরীরটা ধীরে ধীরে রুগ্ন হয়ে গিয়েছিল। ওনাকে দেখলে মনে হতো কেউ যেন ওনার শরীর থেকে সমস্ত রক্ত আর মাংস একটু একটু করে শুষে নিচ্ছে। তারপর মাঝে মাঝেই স্কুল চলাকালীন নিজের মনে কথা বলতেন। মনে হতো যেন ওনার সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে। অবশ্যই অস্বাভাবিক বিষয়গুলো ওনার ওপর কোনো প্রভাবই ফেলেনি, সবটাই যেন ওনার কাছে স্বাভাবিক। কিন্তু একদিন
ওনার স্কুলে না আসায় গ্রামের প্রায় সবাই চিন্তিত হয়ে জোট বেঁধে ওই বাড়িতে যায় খোঁজ করতে, আর দেখে কড়ি কাঠে ফাঁস লাগিয়ে উনি ঝুলে আছেন, আর ওনার হাতে একটা ছোট্ট পুতুল ধরা। তারপর থেকে গ্রামের সকলে ওই দিকে যাওয়া প্রায় এক প্রকার বন্ধই করে দিয়েছে। তোমরাও আর ওই দিকে যেও না, বুঝলে? আর রিভু, তুমিও ভয় পেও না, তোমাকে কিছু হতে দেব না আমরা। শুধু আর ওদিকের পথে কেউ পা বাড়িও না। ওনার কথায় সকলেই মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর আরো নানা কথাবার্তার মধ্যে দিয়ে রাতের খাওয়া দাওয়া সেরে যে যার ঘুমোতে চলে গেল। সনাতনবাবু ঠাকুর ঘর থেকে কাগজে মোড়া কিছু একটা নিয়ে বাড়ির চারপাশে ছড়িয়ে দিয়ে নিজেও ঘুমোতে চলে গেলেন। তুমি আমার সাথে খেলবে না তো? এত করে বলছি, তাও আমার কথা শুনছো না? রিবুর সামনে দাঁড়িয়ে প্রায় কাঁদো কাঁদো স্বরে একই কথা বলে চলেছে ডলি। রিবু স্থির হয়ে দাঁড়িয়ে দেখছে তাকে। সত্যি মেয়েটা পুতুলই বটে। এরকম একটা ফুটফুটে বাচ্চাকে সে কিছুতেই খেলার জন্য না করতে পারবে না। ও সামনে এগিয়ে গিয়ে ডলির মাথায় হাত রেখে হেসে বলল, নিশ্চয়ই খেলবো তোমার সাথে। এখন কান্না থামাও, আর কি খেলবে বলো তো? রিবুর কথা শুনে ডলির মুখে বিকৃত হাসি ফুটে উঠল। ধীরে ধীরে বদলে যেতে লাগলো ওর চেহারা। চোখ মুখ থেকে খসে খসে পড়তে লাগলো চামড়াগুলো। ও প্রচণ্ড আর্তনাদ করে পিছনে ফিরতেই দেখল কতকগুলো মাংস গলা বিকৃত মানুষ তার দিকে এগিয়ে আসছে। সকলেই এক নাগাড়ে গিয়ে চলেছে ইংরেজি গান। রিবু নিজেকে বাঁচাতে ছুটে চলেছে, তবে যেদিকেই যাচ্ছে সেদিক থেকে এগিয়ে আসছে ওরা। নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টার মাঝে ছুটতে ছুটতে কিছু একটা ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যেতে ভীত মুখের সামনের দিকে তাকাতে ওর মনে হলো ওর নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। ওর সামনে কড়িকাঠ থেকে ঝুলে রয়েছে একটা মৃতদেহ, তবে দেহটা অন্য কারোর না, ওর নিজের। চোখগুলো কোঠর থেকে বেরিয়ে এসে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে ওর দিকে। জিভটা বেরিয়ে রয়েছে মুখ থেকে। প্রচন্ড কষ্ট আর যন্ত্রণা ছায়া জুড়ে রয়েছে সারা মুখ জুড়ে। দূর থেকে নিজের নাম শুনে ধীরে ধীরে চোখ মেলতে প্রথম চোখে পড়ল সিলিংয়ে ঘুরতে থাকা পাখার দিকে। তারপর আশেপাশে চাইতেই চোখ পড়ল সায়ন আর দীপ ওর দিকে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কি হলো তোর? এরকম চিৎকার করছিলিস কেন? ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমার একটু জল দিবি? রিভুর কথায় দীপ জলের গ্লাসটা ওর হাতে দিয়ে চিন্তিত গলায় বলল, কিরে, ঘুমের মধ্যে ওরকম চিৎকার করছিলিস কেন? কিছু হয়েছে? ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেছিস নাকি? হ্যাঁ, তবে এখন ঠিক আছি। আসলে কালকের ব্যাপারটা নিয়ে একটু বেশি বেশি ভাবছিলাম। ছাড় তো, সব দুদিন ঘুরতে এসেছি, তার মাঝে সব ভেবে ভয় পাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আমি শুধু শুধুই ভয় পাচ্ছি, বুঝলি? দেখ না, বাইরে কি সুন্দর রোদ উঠেছে, ঠান্ডা হাওয়া বইছে। চল একটু ঘুরে আসি। শহরে তো আর এসব দেখা যায় না, এখানে খামোখা মিস করে লাভ নেই। গ্রামের সকালটা সত্যিই সুন্দর। না আছে মানুষের অফিসে যাওয়ার তাড়াহুড়ো, না আছে যানবাহনের ঝঞ্ঝাট। সবটাই বড় শান্ত আর নির্বিঘ্নে ঘটে চলেছে। গ্রামের সব বাড়ি প্রায় ইট সিমেন্ট দিয়ে গাঁথা। কোথাও কোথাও সিমেন্টের ঢালাই করা রাস্তা, কোথাও বা ইটের কুয়া ওঠা মাটির রাস্তা। তবে গাছপালার লম্বা সারি রয়েছে পুরো গ্রাম জুড়ে। তারা তিনজন মিলে গ্রামের ধান ক্ষেত থেকে শুরু করে রাজবাড়ি, কালী মন্দির ঘুরে যখন বাড়ির পথ ধরেছে, তখন সায়ন বলল, বলছি, তোদের কি সত্যি মনে হয় এইসব ভূত ভবিষ্যৎ আছে বলে? না, আমার আসলে সেরকম মনে হয় না, কিন্তু দাদুর কথাও তো অবিশ্বাস করতে পারি না।
উনি নিশ্চয় মিথ্যা কথা বলবেন না। সেটা ঠিক, কিন্তু একটা কথা ভেবে দেখ, যেই জিনিসটা দিনের পর দিন বন্ধ হয়ে পড়ে রয়েছে সেই বিষয়টা নিয়ে তো একটা গল্প ছড়াবেই, আর সেটা যে ভূত বিষয়ক হবে তাতে তো কোনো সন্দেহ নেই। আর গ্রামের মানুষজনের মধ্যে যে এই গল্প বানানোর প্রবণতা বেশি পরিমাণেই থাকে সে কথাও তো আমাদের জানা, তাই না? তুই ঠিকই বলেছিস। কাল একটু বেশি ভাবছিলাম জানিস। এখন দিনের আলোয় মনে হচ্ছে কাল ওই অন্ধকারের মধ্যে গ্রামের নির্জনতায় একটু বেশি সত্যি বলে ভেবে নিয়েছি। এসব ভূত টুত আদেও কিছু হয় না। বাহ, এক রাতের মধ্যে দেখছি মনে অনেক সাহস এসে গেছে। চল তাহলে ওই বাড়িটা থেকে একবার ঘুরে আসি। কিন্তু দাদুর কথা অমান্য করে ওদিকে যাওয়াটা কি ঠিক হবে? দাদুকে আমরা না বললে দাদু জানবে কি করে? আর আমরা কেউ না বললেই তো হলো। দেখ, ঘুরতে এসে একটু অ্যাডভেঞ্চার না করলে কী বা হবে বলতো? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। চল যাই তো দেখে আসি ওখানে এমন কি আছে যা নিয়ে গ্রামের লোক এত গুঞ্জন ছড়াচ্ছে। তোরা যখন এত করে বলছিস তখন যাওয়াই যাক। বেশ কিছুক্ষণ নিজের মধ্যে কথা বলে ওরা তিনজনে গ্রামের খোয়া ওঠা ইট মাটির রাস্তা ধরে হেঁটে চলল সাহেব বাবুর বাড়ির উদ্দেশ্যে। গ্রামে জনবসতি জায়গায় গাছ থাকলেও সেগুলো একে অপরের থেকে ছাড়া ছাড়া, তবে এদিকে গাছের ঘনত্ব একটু বেশি, প্রায় জঙ্গল বলাই চলে এক প্রকার। এই দিকটায় প্রচুর গাছপালা থাকলেও পাখিদের কোনো কোলাহল নেই। বাতাসও যেন থমকে গেছে এখানে। একটা গুমোট ভাব জায়গাটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। কোনো এক ভয়ঙ্করের নির্দেশে ভীত প্রকৃতি নিজেকে লুকিয়ে রেখেছে আড়ালে। বেশ কিছুক্ষণ হাঁটার পর ওরা সাহেব বাবুর বাড়িতে এসে থামতেই সেদিনের কালো বিড়ালটা কোথা থেকে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ল ওদের পায়ের সামনে। আচমকা বিড়ালটার সামনে এসে পড়ায় তিনজনই চমকে পিছনে সরে দাঁড়াতে বিড়ালটা শব্দ করে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। তিনজনে ভীত মুখে একে অপরের মুখের দিকে তাকিয়ে খানিক হেসে মনের জোর আনার চেষ্টা করল। কিরে, বাড়ি ফিরে যাবি নাকি তোরা? আর কিছু না হোক, ভিতরে যদি সাপের উপদ্রব হয়, তাছাড়া এতদিন ধরে বাড়িটা বন্ধ রয়েছে, যদি কোনো কিছু ভেঙে মাথার ওপর পড়ে যায় তাহলে আর এক বিপদ হবে কিন্তু। দূর, তুই চুপ কর তো। এসব কিছুই হবে না। এতটা দূর যখন এসেছি, একবার ভেতরটা না দেখে গেলে কি করে হয়? এক কাজ কর বুঝলি সায়ন, তুই বাইরে দাঁড়িয়ে পাহারা দে, আমরা বাড়ির ভিতরে গিয়ে দেখে আসি। চল রিভু। দ্বীপের কথাগুলো শুনে রিভু ফিক করে হেসে উঠতেই সায়ন কটমট করে ওদের দিকে তাকিয়ে বাড়ির সামনে এগিয়ে গেল। একতলা বিদেশি আমলে বানানো বাড়িটা যে একসময় কী রঙের ছিল তা বোঝার উপায় নেই আর এখন। চুন সুরকি উঠে গিয়ে অবশেষে লাল লাল ইটের টুকরোগুলো নিজের অস্তিত্ব জাহির করে চলেছে এখনো পর্যন্ত। বাড়িটার চারপাশে ঘিরে রয়েছে বন ঘাস। তাছাড়া বাড়ির ছাদ পাঁচিলের মধ্যে দিয়ে গজিয়ে উঠেছে অসত্য গাছ। বুনো ঘাস পেরিয়ে বাড়িটার সামনে দাঁড়াতেই একটা দমকা হাওয়া বয়ে গেল চারপাশে। বাড়িতে প্রবেশ করার জন্য সায়ন রুই খাওয়া জীর্ণ ভাঙা কাঠের দরজাটা খোলার চেষ্টা করতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দে খুলে গেল দরজাটা। বাড়ির ভিতরটা আলো অন্ধকারের মিশেলে অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। দীপ অতি সাবধানে পা ফেলে বাড়ির ভিতরে প্রবেশ করে এদিক ওদিক তাকিয়ে গেটের সামনে দুটো জানলা দেখতে পেয়ে তাকে প্রায় মিনিট পাঁচেক ধরে টানা হেঁচড়া করে অবশেষে খোলার পর বাইরে থেকে সূর্যের আলো আছড়ে পড়ল বাড়ির মেঝের ওপর। বাপরে বাপ, কতদিন ধরে বন্ধ ছিল রে বাড়িটা। চারিদিক তো মাকড়সার জাল, ঝুল আর নোংরায় ভরে গেছে। তারপর কেমন ব্যবসা গন্ধ। তো গন্ধ থাকবে না তো কি থাকবে? হ্যাঁ, তোর আসার আনন্দে ভূতেরা ফুল দিয়ে বাড়িটাকে সাজিয়ে রাখবে নাকি? যত সব। চল তো চল, বাড়ির ভিতরে গিয়ে দেখি। বাড়িটা বহু যুগ আগের হলেও তার মধ্যেও ইংরেজ আমলের আধুনিকতার ছাপ রয়েছে। বাড়ির ভিতরে মোটে 3টে ঘর আর একটা রান্নাঘর। ঘরে দালানে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে
নানান আসবাবপত্র, তবে সেগুলোর ওপরেও ধুলোর পুরু আস্তরণ পড়ে ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে। দীপ, সায়ন, তাড়াতাড়ি এদিকে আয় একবার। রিভুর চিৎকারে সায়ন আর দীপ ছুটে আসতেই রিভু দেওয়ালে টাঙানো একটা ছবির দিকে কাঁপা কাঁপা আঙুলে নির্দেশ করে ভীত গলায় বলল, এই ছবিটাতে বাচ্চা মেয়েটাকে দেখ, আর ফ্রেমটা দেখ। বাড়ির সব কিছুর ওপর ধুলোর মোটা আস্তরণ পড়লেও ওই ছবিটার ওপর এক ফোঁটাও ধুলো পড়েনি। আর তাছাড়া বাচ্চা মেয়েটিকে আমি আমার স্বপ্নে দেখেছি। স্বপ্নে এই মেয়েটিকেই আমি জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে যেতে দেখেছিলাম। রিভুর কথায় সায়ন আর দীপ ফটো ফ্রেমের সামনে গিয়ে সেটার উপর দৃষ্টি ফেলতেই দেখল সত্যি ছবির উপর কোনো ধুলোর আস্তরণ পড়েনি। কি ব্যাপার বলতো, সবকিছুতে এত ধুলো ময়লা পড়েছে, কিন্তু ছবিটা দিব্যি ভালো আছে। তারপর রিভু বলছে বাচ্চাটাকে ওর স্বপ্নে দেখেছে, সেটাই বা কিভাবে সম্ভব? আমার মনে হচ্ছে এর পিছনে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সায়নের কথার মাঝেই বাড়ির ভিতরে কিছু একটা পড়ার শব্দে তিনজনে মুখ মেলাতেই দেখল একটা ফুলের শৌখিন চুবড়ি মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। তার সাথে সাথে ভেসে আসতে লাগলো একটা বাচ্চা মেয়ের হাসির শব্দ। তোরা কিছু শুনতে পেলি? কে কে ওখানে? কে আছো? সামনে এসো বলছি। কথাগুলো বলেই প্রতিটা ঘর তন্ন তন্ন করে খুঁজে ফেলা হলো, কিন্তু কেউই নেই কোথাও। কি হচ্ছে বলতো? কেউ কি আমাদের সাথে মজা করছে নাকি অন্য কিছু ব্যাপার রয়েছে? কিন্তু এখানে তো কোনো মানুষের অস্তিত্ব নেই। কি করবে এসব? কথার মাঝে হঠাৎ থেমে গিয়ে দীপ চিন্তিত গলায় বলল, এই রিভু কোথায় গেল রে? এই তো এখানেই ছিল, আবার কোথায় চলে গেল? এই রিভু, কোথায় গেলি তুই? কি রে, শুনতে পাচ্ছিস? আমি এখানে আছি, তোরাও একবার এদিকে আয় তাড়াতাড়ি। রিভুর ডাকে সায়ন আর দীপ পরিমরি করে নির্দিষ্ট ঘরে প্রবেশ করে সেখানে আরও একটা দরজা দেখে সেই দিকে এগিয়ে গিয়ে দরজা পেরিয়ে বাইরে বেরোতেই বুঝল ওটা ঘর সংলগ্ন বারান্দা। ওখানেই একটা ঝুলন্ত দোলনার সামনে রিভু পা মুড়ে বসে এক মনে কিছু একটা দেখে চলেছে। সায়ন দীপ ওর কাছে গিয়ে কয়েকবার ডাকলেও ওর দিক থেকে কোনো সাড়া মিলল না। ও এক ধ্যানে তাকিয়ে পুতুলটার দিকে। লাল জামা পরিহিত পুতুলটার দিকে তাকাতে সায়ন আর দীপ চমকে উঠল। পুতুলের মুখখানা একেবারে ছবিতে দেখা সেই মেয়েটির মতো, মানে রিভু যেই ডলিকে স্বপ্নে দেখেছে একেবারে তার মতো। কিন্তু সেটা কি করে সম্ভব? আর তাছাড়া এত বছর ধরে পুতুলটা যদি এখানে পড়ে থাকে, তাহলে এটার ওপরেও তো ধুলো ময়লা পড়ে একেবারে যা ইচ্ছা অবস্থা হয়ে যাওয়ার কথা। কিন্তু পুতুলটা একদম নতুনের মতো, কোথাও কোনো ধুলো নেই। একটু ভালো করে লক্ষ্য করলে মনে হবে পুতুলটা একদৃষ্টে তাদের দিকেই তাকিয়ে রয়েছে। তার মুখের কোণে লেগে রয়েছে বাঁকা হাসি, সাথে সাথে চোখের মণিগুলো যেন একবার নড়ে উঠল। আমাদের আর এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। এই রিভু, ওঠ, চল তাড়াতাড়ি। বাড়িতে এতক্ষণে আমাদেরকে নিয়ে খোঁজ শুরু করে দিয়েছে নিশ্চয়ই। দাদু যদি আমাদের দেখতে না পেয়ে সন্দেহ করেন, তাহলে ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। এই রিভু, শুনছিস? এই শুনছিস আমার কথা? রিভুকে মোহগ্রস্তের মতো পুতুলটার দিকে তাকিয়ে থাকতে দেখে দীপ এক মুহূর্ত দেরি না করে ওর কাঁধ ধরে কয়েকবার ঝাঁকুনি দিতে রিভু চমকে উঠল। দীপ ওর হাত ধরে টেনে তুলে সায়নের দিকে চেয়ে বলল, আর এখানে দাঁড়িয়ে থাকাটা আমাদের পক্ষে ঠিক হবে না, বুঝলি? এক্ষুনি বাইরে যাই চল, নয়তো বড়সড় বিপদ ঘটতে পারে। কথাগুলো বলেই কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দুজনের হাত ধরে এক ছুটে বাড়ির বাইরে এসে লম্বা নিঃশ্বাস নিল সকলে। কি হলো? হঠাৎ এরকম টেনে আনলি কেন? কিছু কি হয়েছে? আমার মনে হচ্ছিল ভেতরে কেউ একটা
আমাদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। তাছাড়া কেমন একটা অস্বস্তি ভাব শরীরের মধ্যে ছড়িয়ে পড়ছিল। এখন আগের থেকে একটু ঠিক মনে হচ্ছে, তবে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না আমাদের। কিন্তু পুতুল যে আমার সাথে খেলবে বলল, না না, ওকে একা রেখে যাওয়াটা ঠিক হবে না। তোরা দাঁড়া, আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। পাগল হয়ে গেছিস নাকি তুই? আবার বিপদে পড়তে বাড়িতে যাচ্ছিস? ওটা সত্যি ভালো জায়গা নয়। আমাদের আর এখানে দাঁড়ানোটা ঠিক হবে না। তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে বাঁচি। শেষ পর্যন্ত ওরা দুজন মিলে কোনো মতে ওখান থেকে রিবুকে নিয়ে বাড়িতে ফিরে স্নান খাওয়া দাওয়া সেরে দাবা নিয়ে বসেছে। দাদু কিছুক্ষণ পর এলেন। আজকে অমাবস্যা, তাই তোমরা সাবধানে থেকো। এর আগেও অমাবস্যা রাতেই কতগুলো প্রাণ তার পেটে গেছে। আর তোমরা তো গ্রামে আসতে না আসতেই নানা কাণ্ড ঘটে গেছে তোমাদের সাথে। তাই বারবার বলছি, তোমরা সাবধানে থেকো। রাতে যাই হয়ে যাক না কেন, কেউ বাইরে বেরোবে না। আমি জানি তোমরা ভূত প্রেতে বিশ্বাস করো না, কিন্তু যতদিন আছো অন্ততই বুড়োটার জন্য কথাগুলো মনে রেখো। এরকম করে বলবেন না দাদু, আপনার কথা অবশ্যই শুনব। তবে একটা কথা বলুন, ওই বাড়িতে, মানে সাহেবের বাড়িতে কি কারোর যাতায়াত আছে? না না, ওই বাড়িকে সবাই ভূতের বাড়ি বলে চেনে। হাজার শত দরকার থাকলেও মানুষ ভূতের বাড়িতে যাবে না। কিন্তু কেন বলো তো? না, আসলে এমনি মনের মধ্যে প্রশ্ন জাগছিল, তাই জিজ্ঞেস করলাম। মানুষের স্বভাবই তাই। যা নিষিদ্ধ সেই জিনিসের প্রতি আমাদের টান বেশি। আর এই টানে টানেই আমরা যে কখন মৃত্যু মুখে পড়ে যাই তার হিসাব নাই। এইসব নানা হাসি মজার ভয়ের কথার মধ্যে দিয়ে সন্ধ্যেটা কাটিয়ে রাতে শুতে যাওয়ার সময় সনাতনবাবু আবার ঠাকুর ঘর থেকে সেই মন্ত্রপুত দ্রব্য বাড়ির চারপাশে ছড়িয়ে দিতে যাবেন। তার আগেই দমকা হাওয়ায় সবটা ওনার হাত থেকে মাটিতে ছড়িয়ে পড়ল। এ কি, হঠাৎ এরকম একটা ঘটনা? কি হলো? এরকম তো আগে কখনো হয়নি। আজ কি হলো? তাহলে ঠাকুর, তুমি কি বিপদের ইশারা করছো আমাদের দিকে? হায় ঈশ্বর, তুমি রক্ষা করো বিপদ থেকে। নিজের মনে কথাগুলো বলে ঘরের ভিতরে প্রবেশ করলেন উনি। রাত প্রায় 12টা। ঘরের মধ্যে পাকা ঘোড়ার শব্দ ছাড়াও মানুষের নিঃশ্বাসের শব্দে ভরে উঠছে ঘরটা। রিবু ধীরে ধীরে চোখ মেলে পাশে চাইতে দেখল সায়ন আর দীপ গভীর ঘুমে আচ্ছন্ন। কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে এক প্রকার নিশ্চিত হয়ে ধীর পায়ে বিছানা থেকে নেমে টেবিলে রাখা টর্চটা হাতে নিয়ে একেবারে নিঃশব্দে দরজাটা খুলে ঘরের বাইরে এসে এদিক ওদিক তাকাতেই দেখল বাড়ির উঠোনে নারকেল গাছের আড়াল থেকে অন্ধকারের মধ্যে উকি মারছে একটা বাচ্চা মেয়ে। রিবু নিঃশব্দে হেসে তার দিকে হেঁটে যেতেই মেয়েটিও হাসি মুখে এগিয়ে এলো তার দিকে। তারপর রিবুর হাতটা শক্ত করে চেপে ধরে বলল, কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার। তুমি খেলবে তো আমার সাথে? তোমার সাথে খেলবো বলেই তো এখানে এসেছি। চলো ডলি, তুমি যেখানে নিয়ে যাবে বলেছিলে নিয়ে চলো আমায়। রিবুর কথায় নিকষ কালো অন্ধকারের মধ্যেও ডলির মুখে ফুটে উঠল কুটিল হাসি। তারপর রিবুর হাত ধরে এগিয়ে চলল সেই সাহেব বাবুর বাড়ির উদ্দেশ্যে। নিজের হাতের মধ্যে প্রচন্ড ঠান্ডা কিছু অনুভূত হতে চমকে উঠল রিবু। আশেপাশে তাকিয়ে দেখল চারদিকটা অন্ধকার, কিন্তু ওর স্পষ্ট মনে আছে ঘুমোতে যাওয়ার আগে সায়ন ঘরের নীল বাতিটা জ্বালিয়ে রেখেছিল। রিবু অন্ধকারের মধ্যে নিজের পাশে হাতড়ে দেখল, কিন্তু না, ওর পাশেও কেউ নেই। ভয়ে গলা শুকিয়ে আসতে লাগলো ওর। এর মধ্যেই
কাছ থেকে কিসের যেন শব্দ শোনা যাচ্ছে, একটা গান। রিভু কান পেতে চুপ করে শুনতে লাগলো। গানটা ইংরেজি, আর একজন নয়, অনেকজন মিলে গানটা করছে। রিভু অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে গানের উৎসের কাছে পৌঁছানোর জন্য উঠতে কোনো একটা কিছু তার মাথার সাথে ঠোক্কর খেয়ে গেল। রিভু ভয় একটু পিছনে সরতে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। রিভু ভীত গলায় বলল, এই সায়ন, দীপ, দেখ, আমার সাথে মজা করিস না তোরা। চুপচাপ ঘরের লাইটটা জ্বালা। আমার কিন্তু ভয় করছে। দেখ দেখ, তোরা চুপ থাকিস না। আলোটা জ্বালা প্লিজ। রিভুর কথা শেষ হতে না হতেই ধপ করে একটা মোমবাতি জ্বলে উঠল ওর সামনে। সে ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে উঠল, আর সাথে সাথে একটা বাচ্চা মেয়ে খিলখিলিয়ে হেসে উঠল সামনে। রিভু হাসির শব্দে চোখ তুলে তাকাতে দেখল ডলি হাসি মুখে ওর দিকে তাকিয়ে রয়েছে। রিভু ধীরে ধীরে শান্ত হয়ে ঘরের চারপাশে তাকিয়ে বলল, আমি এখানে কি করে এলাম? আমি তো বাড়িতেই ছিলাম। আর তুমি বা এখানে কি করছো? এটা তো আমার বাড়ি, আমি তো এখানে থাকি। আর তুমি তো আমার সাথে খেলবে বলেছিলে, তাই তোমাকে ডেকে আনলাম। কি হলো বলো, খেলবে তো আমার সাথে? না না, আমি বাড়ি যাব। তুমি আমায় যেতে দাও। ভয় পাচ্ছ কেন তুমি? তুমি তো শুধু আমার সাথে খেলবে। ওই দেখো উপরে চেয়ে দেখো, ওরাও আমার খেলার সঙ্গী। ডলির কথায় রিভু ঘাড় উঁচিয়ে তাকাতেই দেখল কড়িকাঠ থেকে গলার ফাঁস দিয়ে ঝুলে রয়েছে কতকগুলো মানুষের দেহ। অন্ধকারের মধ্যে মোমবাতির কাঁপা আলোয় তাদের মুখগুলো আরো বেশি বিভৎস লাগছে। তাদের চোখগুলো বেরিয়ে রয়েছে কোঠর থেকে, মুখ থেকে গড়িয়ে পড়ছে লালা, জিভটাও বেরিয়ে রয়েছে। কিন্তু তাদের হাতগুলো বাড়ানো রিভুর দিকে। আস্তে আস্তে ঝুলন্ত দেহগুলোর চোখের মণি নড়তে শুরু করল। মুখে ফুটে উঠতে লাগলো পাশবিক হাসি। তাদের হাতগুলো লম্বা হয়ে এগিয়ে আসতে লাগলো ওর দিকে। রিভু আর এক মুহূর্ত দেরি না করে সামনের দরজাটা লক্ষ্য করে ছুটে বাইরে বেরোতে যাবে, কিন্তু তার আগেই শক্ত কিছুর সাথে ধাক্কা মেঝেতে লুটিয়ে পড়ল। চোখ মেলে সামনে তাকাতে দেখল একটু আগে যে জায়গায় দরজা ছিল সেই জায়গায় এখন আস্ত দেওয়াল। ওর অবস্থা দেখে ডলি সশব্দে হেসে উঠল, সেই সাথেই হাসল ঝুলন্ত দেহগুলো। রিভু পাশে তাকিয়ে দেখল দরজাটা ওর ডান দিকে। আর এক মুহূর্ত দেরি না করে ডান দিকে দরজার কাছে ছুটে বাইরে যেতে গেলে আবারও সেই আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটল। রিভু বাইরে বেরোনোর কোনো উপায় অসহায়ের মতো না পেয়ে মেঝেতে বসে পড়ল। ঠিক তখনই মাথার উপর কোমল হাতের স্পর্শ পেয়ে চোখ মেলে তাকাতে দেখল ডলি করুণ মুখে ওর দিকে তাকিয়ে রয়েছে। ধরা গলায় বলছে, তুমি কেঁদো না, এই দেখো আমরা সবাই এখানে আছি। আমরা একসাথে খেলি, গল্প করি, মজা করি। আমাদের কেউ দেখতে পায় না। যারা আমাদের দেখতে পায় আমরা শুধু তাদেরকেই আমাদের কাছে নিয়ে আসি। তুমি তো আমাদের দেখতে পাও, তাই তোমাকে আমাদের কাছে নিয়ে আসছি। তুমি চিন্তা করো না, অনেক ভালো থাকবে আমাদের সাথে। ডলির কথায় রিভুর ভয় হাত পা ঠান্ডা হয়ে প্রায় নিঃসাড় হয়ে এসেছে। গলা শুকিয়ে কাঠ, নিজের হৃদস্পন্দন নিজেই শুনতে পাচ্ছে। এর মধ্যে মোমবাতিটা নিভে গিয়ে কালো অন্ধকার জেঁকে বসল ঘরের মধ্যে। তারপরই আবার ঘরের লণ্ঠন জ্বলে উঠতে রিভু চোখ মেলে তাকাতে দেখল সায়ন আর দীপ হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে ওর সামনে। ওদের দেখে সমস্ত ভয় সরিয়ে রেখে রিভু ছুটে গিয়ে জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতে বলল, তোরা এসেছিস? সত্যি তোরা এসেছিস? আমি জানতাম তোরা আসবি নিশ্চয়ই। ওরা বারবার ধরে আমায় বলছিল ওদের সাথে নাকি আমায় নিয়ে যাবে,
কিন্তু আমি তোদের ছেড়ে কোথাও যেতে চাই না। আবার তো বাবা মা নেই, তোরাই তো আমার পরিবার। তোদের ছেড়ে আমি কোথাও থাকতে পারবো না। তোরা তোরা আমায় বাড়ি নিয়ে চল, আমায় বাড়ি নিয়ে চল তোরা। বাবু, তুই তোর মায়ের কাছেও থাকতে চাস না? তোর মা যে এত কষ্ট পাচ্ছে সেটা কি তুই একবারও ভাববি না? আর তোর বাবাও কিন্তু কম কষ্ট পাচ্ছেন না। আয় আয়, চলে আয় আমাদের কাছে। গলার স্বর পরিবর্তন হওয়ায় চমকে উঠে পিছনে ছিটকে সরে গিয়ে সামনে তাকিয়ে দেখল ওর মা আর বাবা দাঁড়িয়ে আছে ওর সামনে। ওনাদের দৃষ্টি ওর দিকেই নিবন্ধ। রিবু অবাক বিস্ময়ে চেয়ে রইল ওদের দিকে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ওর মা বাবা দুজনেই বছর 3 আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর সায়নের দ্বীপে গেল কোথায়? আর ভাবতে পারল না রিবু। যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাওয়ার অবস্থা। ও বুঝে গেছে আজ আর ওর বেঁচে ফেরা সম্ভব নয়। তোমরা তোমরা এখানে কি করে এলে? তোমরা তো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলে। কেন রিভু, তুই খুশি হোসনি? এই যে আমরা তোর কাছে আবার ফিরে এসেছি। আয়, আমাদের কাছে আয় বাবা। কতদিন তোকে দেখিনি। আরে তুই দূরে সরে যাচ্ছিস কেন? কাছে আয়, কাছে আয় বলছি। না 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 না, তোমরা আমার বাবা মা হতেই পারো না। ওনারা আর নেই। সায়ন, দীপ, ওরা গেল কোথায়? কোথায় পাঠিয়ে দিলে ওদেরকে? তুই শুধু ওদের সাথেই কথা বলতে চাস? তোর মায়ের সাথে কি একটুও কথা বলা যায় না? আয় না, আমার কাছে একটু আয়, ওকে ভালো করে দেখি। কথাগুলো বলেই উনি ওনার হাত দুটো লম্বা করে রিবুর হাত দুটো ধরলেন। রিবু ভয়ে চিৎকার করতে চাইলেও ওর গলা দিয়ে টু শব্দও বেরোল না। এরপর আস্তে আস্তে ওর চোখের সামনে হাজির হতে লাগলো অনেকগুলো দেহ। তারা সকলেই রিবুর দেহটা গোল করে ঘিরে ধরল। রিবু চিৎকার করে কয়েকবার সায়ন আর দীপকে ডাকলেও কোনো উত্তর মিলল না। প্রচণ্ড ভয়ে আতঙ্কে কখন জ্ঞান হারিয়েছে ওর মনে নেই। বেশ কিছুক্ষণ পর রিবু জ্ঞান ফিরতে ধীরে ধীরে চোখ মেলে তাকাতেই দেখল ওর সামনে ডলি হাতে একটা পুতুল ধরে স্মিত হাসছে। আর আরো বাকি অবয়বরা অনুভূতিহীন মরা মাছের মতো তাকিয়ে রয়েছে তার দিকে। সকলের শরীর থেকে খসে পড়তে লাগলো পচা গলা মাংস। চোখগুলো আরো বেশি বেরিয়ে আসতে লাগলো কোঠর থেকে। তার মধ্যেই একটা চুরি পড়া রক্তমাখা হাত রিবুর মাথায় নিঃশব্দে হাত বুলিয়ে দিতে লাগলো। দূর থেকে ভেসে আসতে লাগলো সমবেত গলায় ইংরেজি গান। রিবু চোখ বন্ধ করে হারিয়ে যেতে লাগলো ঘুমের রাজ্যে। সকাল হতেই রিবুর খোঁজ করতে করতে সায়ন, দীপ, সনাতন বাবু আর গ্রামের কয়েকটা লোক সাহেব বাবুর বাড়ির সামনে এসে দাঁড়ালেন। সনাতন বাবুর মনটা বারে বারে কু ডেকে উঠছে। ওনার মন বলছে কিছু একটা অঘটন ঘটেছে। সাহেব বাড়িতে প্রবেশ করা নিয়ে নানান কথাবার্তার শেষে যখন ওরা বাড়িতে প্রবেশ করল তখন সেই কালো বিড়ালটা ওদের দেখে চুপটি করে বাড়ির মেঝেতে বসে পড়ল। সায়ন, দীপ রিবুর নাম ধরে চিৎকার করে ডাকলেও কোনো সাড়া শব্দ পেল না। সনাতনবাবু এগিয়ে গিয়ে 3টে ঘরের প্রতিটা দরজা খুলে দেখতে দেখতে শেষ ঘরে পৌঁছতে থমকে দাঁড়িয়ে পড়লেন। ওনাকে অমন মূর্তির মতো দাঁড়িয়ে পড়তে দেখে সায়ন আর দীপ ওনার কাছে এগিয়ে গিয়ে সামনে চোখ রাখতে মনে হলো ওরা কোনো দুঃস্বপ্ন দেখছে। ওদের সামনে ঘরের ছাদের কড়িকাঠ থেকে ঝুলে রয়েছে রিবুর দেহটা। চোখগুলো বিস্ফারিত, মুখে প্রচণ্ড ভয় আর বিস্ময়ের ছাপ, আর হাতে সেই কালকের পুতুলটা। শোকের মধ্যে দিয়ে রিবুর দাহন কার্য সম্পূর্ণ করার সাথে সাথে ওর হাতের পুতুলটাও দাহ করে দিয়েছিলেন সনাতন বাবু। আহ বাবু, দুষ্টুমি করতে নেই, শান্ত হয়ে এক জায়গায় দাঁড়াও। আরে আবার কোথায় চলে যাচ্ছে ছেলেটা? কি প্রতিমা, বলো, বাড়িটা তোমার পছন্দ হয়েছে তো?
আমি তো ভাবতেই পারিনি এখানে এত কম দামে আমরা বাড়িটা পেয়ে যাব। তোমার তো এরকমই একটা পুরানো দিনের বাড়ি পছন্দ ছিল, তাই না? তাই এটা তোমার জন্যই নেওয়া। হ্যাঁ গো, খুব পছন্দ হয়েছে। কিন্তু গ্রামের লোকগুলো যে বলছিল বাড়িটা ভুতুড়ে, জানো, ওরা বাড়িটাকে সাহেব বাবুর বাড়ি বলে ডাকে। কিছু হবে না তো গো? আমার বড় ভয় করছে। ধুর, এসব কিছুই না। গ্রামের লোকজনকে তো চেনোই, ওরা কেমন। একটা কিছু পুরানো জিনিস পেলেই হয়, সব কিছুতেই ভূতকে ঢুকিয়ে দেবে ওরা। তুমি একদম চিন্তা করো না, এখানে বেশ নিরিবিলিতে ভালোই দিন কাটানো যাবে। ওই দেখো, তোমার ছেলে হাতে করে কি একটা আনছে। আরে এই কি এটা? আর কে তোকে দিল এটা? কেউ দেয়নি, ওই ঘরেই পড়েছিল। আবার আমাদের মধ্যে নতুন খেলার সঙ্গী আসবে রিভু দাদা। আমিও নতুন বন্ধুদের অপেক্ষাতেই বসে রয়েছি। আমাদের ছোট্ট বৃত্তটা ধীরে ধীরে বড় হচ্ছে। আমাদের জগতে অনেক শান্তি আছে। এখানে ওরা অনেক ভালো থাকবে, শুধু গান করবে আর খেলা করবে আমাদের সাথে। হ্যাঁ চলো, দেখা করে আসি ওদের সাথে। এখনো সূর্যের আলো রয়েছে বাইরে, অন্ধকার নামুক, তারপর দেখা করব ওদের সাথে। এখন গেলে ওরা দেখতে পাবে না আমাদের। আর ওরাও তো সবে মাত্রই এলো, ওদের একটু জিরোতে দে। বেশ, তবে তাই হবে। রাতেই আসবো ওদের সাথে দেখা করতে, সাথে অনেক গান করব আর খেলাও করব। শেষ হলো আজকের গল্প সাহেব বাবুর বাড়ি। গল্প কলমে ইশিকা হাজরা, গল্প পাঠে দাদু এবং সায়ন, আমি সায়ন। সুমন রিভুর বাবা রাহুল, রিভু শুভম, দীপ বাসব, দিদা এবং বাচ্চা মেয়ের চরিত্রে পিয়ালি, রিভুর মা এবং বাচ্চা ছেলের চরিত্রে অঙ্কিতা, অন্যান্য চরিত্রে রাহুল এবং মোহর। পর্ব পরিচালনা এবং গল্পের সূত্রধার আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখিকা ইশিকা হাজরা এবং বিশ প্রোডাকশনকে গল্পটি অডিও রূপে প্রকাশের ক্ষেত্রে আমাদের বিশেষ সহযোগিতা করার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।